ইলেকশনটার নাম দিয়েছি আমি ইঞ্জিনিয়ারিং মেকানিজম ইলেকশন। আপনার 22টা জেলা, 100টা উপজেলায় কমিটি, কার্যকর কমিটি, তার মানে হচ্ছে অফিস, এবং ভোটটা পড়বে একটা মার্কাই। তো কেন জানি মনে হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনটা আপনি যেখানেই যে লাইনে যেখানেই কথা বলেন, বক্তব্য দেন, ক্যাম্পেইন করেন, প্রচারণা চালান, কিন্তু সরকার গঠন করবে কোনো একটি নির্দিষ্ট দল এবং পুরো মেকানিজম, সরকার, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, এভরি সিঙ্গেল এলিমেন্ট, প্রত্যেকটি অর্গান যেন সেদিকে হেলে পড়েছে। তো সেই জায়গা থেকে এই জন্য এই ইলেকশনটার নাম দিয়েছি আমি ইঞ্জিনিয়ারিং মেকানিজম ইলেকশন। আমরা যাই হাউকাউ করি না কেন, বক্তব্য দিই না কেন, কথা বলি না কেন, যা হওয়ার তাই হবে, সেটা অলরেডি প্রি ডিসাইড, আমরা বুঝতে পারছি। এবার আসেন এই যে রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা বা রাজনৈতিক দলগুলোর মধ্যে ডেমোক্রেটিক যে আপনার কালচার, তবে আপনি যখন বহুমতের ওই ছোট ছোট দলগুলোকে, শক্তিগুলোকে, তারুণ্যের শক্তিগুলোকে আপনার দলে এনে বিলীন করে দিচ্ছেন, বহুমত থাকার তো কোনো জায়গা নেই। কেন বিলীন করছেন? মন্ত্রিত্বের অফার দিয়ে, এমপিত্বের অফার দিয়ে, কিংবা অন্য কোনো অফার দিয়ে। হ্যাঁ, এখানে আমাদের যে দোষ নেই তা আমি বলছি না, আমাদেরও দোষ রয়েছে। আমরা হয়তো আমাদের রাজনৈতিক যে ইমান, এই ইমানের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারছি না, ফেল হচ্ছি, ব্যর্থ হচ্ছি। কিন্তু আপনার জায়গা থেকে, আপনি বড় দল, আপনি ক্ষমতায় আসবেন, আপনার কি এই চিন্তাটা থাকা উচিত নয় যে আমি যেহেতু দেশ চালাবো, আমি যেহেতু বড় দল, আমার এই রাজনৈতিক এরেনাতে আমার ভিন্নমত থাকাটা জরুরি, আমার স্বার্থে, আমার দেশের স্বার্থে, আমার জনগণের স্বার্থে। বাট আমরা সেই বড় দলগুলো কতটুকু এটা রিয়েলাইজ করি, কতটুকু চিন্তা করি? আমরা নানাভাবে প্রলোভন দেখিয়ে ছোট দলগুলোকে আমাদের দিকে বিলীন করে দিচ্ছি। আবার আমরাই বলছি যে 1972 সালে বাকশাল কায়েম করে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে চিরতরে মুছিয়ে দিয়েছিল তৎকালীন স্বৈরাচার। সে একই কায়দা 74-এ, সে একই কায়দা, একই সিস্টেম, একই সংস্কৃতি এখন আমরা দেখতে পাচ্ছি না? অবশ্যই পাচ্ছি। তো এগুলো নিয়ে তো আমাদের কথা বলতে হবে ভাই। আজকে এখানে দেখেন, মত প্রকাশের স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন, অনেক কথা হচ্ছে এখানে। আমি গণমাধ্যমকেও ধোয়া তুলসী পাতা বলতে চাই না, গণমাধ্যমেরও অনেকাংশে দায় রয়েছে। যে গণমাধ্যম বিগত 15 বছর কোনো একটি দল কিংবা কোনো একটি দলের প্রধান ব্যক্তিকে নাম্বার 1 ভিলেন বানিয়েছিলেন, সেই একই গণমাধ্যম এখনো একই ব্যক্তি, একই দল তাকে নাম্বার 1 হিরো বানিয়ে দিচ্ছেন। যেমনটি এখানে গণমাধ্যমের দোষ রয়েছে, একইভাবে যে দলটি এই যে হিরো বানানোর যে প্রবণতা, এটাকে তারা অ্যাকসেপ্ট করছেন, গ্রহণ করছেন, এখানেও কিন্তু অনেকটা দায়বদ্ধতার একটা প্রশ্ন দেখা দেয়। যেমনটি আমরা দেখছি এখন গণমাধ্যমগুলো কি করছে, কোনো এক নেতা বিদেশ থেকে আসতে গেলে সেকেন্ডে লাইভ হয়, ওই আপনার কি বলে এয়ারক্রাফট বা আপনার ফ্লাইট কত দূরে আসছে, কত কিলোমিটার উপরে আছে, ইত্যাদি ইত্যাদি, সেকেন্ডে পায়ে হেঁটে যাচ্ছে না দৌড়ে যাচ্ছে, সেটা হচ্ছে। সবচাইতে আশ্চর্যের বিষয়, বাংলাদেশের গোয়েন্দা প্রধান একটি রাজনৈতিক দলের হেডকোয়ার্টারে গিয়ে হাজিরা দিচ্ছেন। একবারে অ্যালার্মিং আমাদের জন্য। এটা কোনোভাবেই আসলে আমাদের এই রাজনৈতিক এরেনাতে একটা সুস্থ রাজনৈতিক চর্চার কালচারে পড়ে না। এই জায়গাতে আমাদের আরো মনে করেন যে আরো সতর্ক এবং সজাগ হতে হবে, থাকতে হবে। তাই আমরা একবারে পরিষ্কারভাবে বলছি যে আজকে আমরা পলিটিক্যাল পার্টিজ, হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন, অনেক কথা, অনেক আলোচনা এখানে হচ্ছে, আলোচনা হবে। তবে আমরা একটি সুস্থ সংস্কৃতি, সুস্থ একটি পলিটিক্যাল কালচারের জন্য যে ধরনের রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক পলিসি আমাদের এই বাংলাদেশে থাকা দরকার ছিল, করা দরকার ছিল, প্রতিষ্ঠা করা দরকার ছিল, আমরা কিন্তু সে পথে হাঁটছি না। আমরা ওই আগের যে কালচার, আগের যে পলিসি, সেদিকে কেন জানি হেঁটে যাচ্ছি। কিছুক্ষণ আগে এখানে কথা হলো, অনেকেই আলোচনা করলেন, প্রথম আলো ডেইলি স্টার ভবনে আগুন, হামলা, এর জন্য কারা দায়ী? আমি তো মনে করি যারা হামলা চালিয়েছে তার থেকে বেশি দায়ী দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো, সরকার এবং সরকারের অর্গানগুলো। তারা 4 ঘন্টা কেন নীরব ভূমিকার, মানে নীরব দর্শকের ভূমিকায় ছিলেন? সরকার জানতেন না? সাথে সাথে লাইভ হচ্ছে, টেলিকাস্ট হচ্ছে, বাট সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠান, পুলিশ, সেনাবাহিনী, তারা নীরব ভূমিকায়। আবার 2-1 উপদেষ্টা ফেসবুকে লেখছেন আমরা 4 ঘন্টা ধরে ট্রাই করছি, চেষ্টা করছি। হোয়াট ইজ দিস? আপনি সরকার, আপনি সরকারের দায়িত্বশীল ব্যক্তি, আপনি যদি বলেন 4 ঘন্টাও আমি নিয়ন্ত্রণে আনতে পারি নাই, দ্যাট মিনস আপনি ওই চেয়ারে থাকার যোগ্যতা হারিয়েছেন। আপনার ওই সময় উচিত ছিল ওই চেয়ার থেকে সরে যাওয়া, কিন্তু আপনারা যাচ্ছেন না কেন? ওই যে 50 বছরের রাজনৈতিক সিলসিলা আমাদের, যে আমাদের জীবনের এক ফোঁটা রক্ত থাকতে আমরা চেয়ার ছাড়তে রাজি নই। এটা হচ্ছে বাস্তবতা বন্ধুগণ, এই কথাগুলো আমাদের বলতে হবে। আমরা ওই সময় বলেছিলাম, প্রথম আলো, ডেইলি স্টার,
কোনো জায়গায়, নট অনলি প্রথম আলো ডেইলি স্টার, যে কোনো ধরুন যে আপনার গণমাধ্যম বলেন, যে কোনো ধরনের আপনার পত্রিকা বলেন, মিডিয়া বলেন, কারো উপরে আমরা আক্রমণ অ্যালাউ করি না, এটাকে আমরা বৈধতা দেই না। আমাদের বক্তব্য সুস্পষ্ট। ধরেন প্রথম আলো ডেইলি স্টার একটা নেগেটিভ বিল করে সেই নেগেটিভের উপরে তারা চলছে। হ্যাঁ, আপনার প্রথম আলো সেই নেগেটিভ পছন্দ হচ্ছে না, ভেরি ফাইন, আপনি তার অপোজিটে আপনি একটা নেগেটিভ বিল্ড আপ করেন, নেগেটিভ তৈরি করেন, নেগেটিভ দিয়ে আপনি প্রথম আলোকে পরাজিত করেন। কিন্তু তা বলে প্রথম আলোর ভবনে গিয়ে আগুন দিবেন, হামলা চালাবেন, এটা তো হতে পারে না। এই বিষয়গুলো আমরা বারবার পরিষ্কার করে বলার চেষ্টা করছি। তো এখন এই যে মত প্রকাশের স্বাধীনতা, কথাটা শুনতে অত্যন্ত শ্রুতিমধুর, ছোট শব্দ, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা বলতে আমরা স্বভাবতই যেটা বুঝি যে আমার যা ইচ্ছা তাই করব, যাই বলবো। নো, মত প্রকাশের স্বাধীনতা মানে আপনি কতটুকু বলতে পারবেন, কোথায় গিয়ে স্টপ করবেন, আপনার লিমিটেশন কি, কোথায় ফুল স্টপ পাবেন, দ্যাট ইজ ফ্রিডম অফ এক্সপ্রেশন। সেটাই আপনার মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় 5ই আগস্টের পরে তার ঠিক উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদেরকেও সতর্ক সজাগ হতে হবে। আমি একতরফা রাজনৈতিক দলগুলোকেও দায়ী করতে চাই না। এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা স্টেক হোল্ডারের দায়িত্ব রয়েছে এবং দায় রয়েছে। আমরা যদি আমাদের জায়গা নির্বাচন কমিশন নিজেই আসলে তার ক্ষমতা কমবে, তার স্বাধীনতা নাকি লঙ্ঘিত হবে, এরকম অজুহাত দেখায় সে আসলে কোনো ধরনের সংস্কার করতে দেয়নি। ওই মানে নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাব, আমি একটা প্রস্তাবের কথা বলি যে 1% ভোটারের যেই স্বতন্ত্র প্রার্থীদের যে বিষয়টা, সেটা নিয়ে ওইখানে একটা সংস্কার প্রস্তাব ছিল। আপনার পার্টিগুলোর যে নিবন্ধনের যে বিষয়টা, সেটা নিয়ে ওইখানে সংস্কার প্রস্তাব ছিল। ওইখানে যে প্রস্তাবগুলো ছিল সেগুলোতে পুরোপুরি আমরা একমত ছিলাম না, কিন্তু অ্যাটলিস্ট সাম বেটার একটা ধাপ। একটা উদাহরণ দেই যে আমাদের এখন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য আমরা সবাই জানি যে আপনার 22টা জেলা, 100টা উপজেলায় কমিটি, কার্যকর কমিটি, তার মানে হচ্ছে অফিস এবং এইসব কিছু। তো আমাদের দল থেকে যখন আমাদের দল থেকে আমরা যখন এই সংস্কার কমিশনে আমরা যে প্রস্তাবটা দিছিলাম, পল্লব ভাইকে আমি বিশেষভাবে এই কথাটা বলবো, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে ভাই আমাদের তো আঞ্চলিক দলও লাগবে। আমাদের ধরেন যে পাহাড় থেকে একটা পলিটিক্যাল পার্টি থাকা দরকার আছে, এটা প্রয়োজনীয়তা আছে। আমাদের ধরেন যে রংপুর একটা বিশেষ একটা জোন, ওই জোনের সমস্যাগুলো একটু ভিন্ন রকম। ওদের ওই কথাগুলো জাতীয় রাজনীতিতে উঠে আসার জন্য ওদের অঞ্চলের পলিটিক্যাল পার্টি জরুরি। সে কারণে আমরা বলছিলাম যে আপনি সর্বোচ্চ আপনার এই যে পার্বত্য চট্টগ্রামে 5টা জেলা বা 3টা জেলা, এইরকম যে 3-5টা জেলার মধ্যেই আপনার যদি কার্যক্রম থাকে, তাহলে আপনি আসলে পলিটিক্যাল পার্টি হিসেবে রেজিস্ট্রেশন নিতে পারেন। এই বন্দোবস্তটা জরুরি। কিন্তু দেখা গেল যে পরবর্তীতে আপনার কমিশনের সংস্কার কমিশনের যে প্রস্তাব ছিল যে 5% আপনার উপজেলা, 10% জেলা, সেটাও কিন্তু 60টা তাহলে জেলা হয়, ওইটাও কিন্তু নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করে নাই। আর 1%-এর বিষয়টা নিয়ে আমি বলি যে আমাদের পার্টির ধরেন যে নিবন্ধনের জন্য তো আমরা আজকে প্রায় 4 বছর, সেই শেখ হাসিনার আমল থেকে আমরা ধরেন যে নিবন্ধনের আবেদন করে আছি। তো এই সরকার আসার পরে আমাদের ধারণা ছিল যে শেখ হাসিনা আমাদেরকে নিবন্ধন দিবে না, এটাই আমরা জানতাম স্বাভাবিকভাবেই। আমরা এই সরকার আসার পরে, এই নতুন নির্বাচন কমিশন আসার পরে আমরা ভাবছিলাম যে আমরা হয়তো এখন নিবন্ধন পাবো, কিন্তু আমাদেরকে এবং কোর্ট থেকেও আমাদেরকে কিন্তু আমাদের নিবন্ধন দেওয়ার জন্য রায় দেওয়া হয়েছে। এই রায়টাও আসছে হচ্ছে আজকে 4 মাস আগে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন সেই রায়টা কিন্তু ইমপ্লিমেন্ট করার অবকাশ তারা পান নাই। তারা প্রতিনিয়তই আমাদেরকে বলছেন যে দিচ্ছি, দিব, আরেকটা কাগজ লাগবে, আরেকটা ফর্মালিটিস বাকি আছে, এই রকম চক্করের মধ্যেই তারা আমাদেরকে ফেলছে। এখন আমাদের সংকট হয়েছে কি, আমরা ধরেন যে এই যে সংস্কার কমিশনের সঙ্গে আমরা